আজকের প্রেসক্রিপশন পয়েন্টে সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা জানেন যে এই অনুষ্ঠানে আমরা সুস্থ থাকার গল্প করি। আমরা রোগ নিয়ে যত না কথা বলি তার চেয়ে বেশি বলার চেষ্টা করি কি করে সুস্থ থাকা যায়। যদিও ডায়াবেটিস সম্পর্কে প্রায় সকলেই জানেন, অন্তত এই অসুখটার নাম জানেন, কিন্তু ডায়াবেটিস হলে কি হয় এই প্রশ্ন করলে সবাই কিন্তু সঠিক উত্তর দিতে পারবেন না। চলুন তাহলে মানুষের কাছে গিয়ে দেখা যাক যে ডায়াবেটিস বললে লোকে কি বোঝে। ডায়াবেটিস একটি রোগ যেটা রক্তের গ্লুকোজের পরিমাণ যখন অতিরিক্ত মাত্রায় বেড়ে যায় তখন এটা দ্বারা আক্রান্ত হয় মানুষ। ওই ডায়াবেটিস হওয়ার পর থেকে আমার সমস্ত পাও জিম করতেছি, নাম্বার 1। নাম্বার 2, প্রচণ্ড রকম বুক জ্বালা পোড়া করে। নাম্বার 3, মাথায় ঘোরায়। আমার তো ডায়াবেটিস প্রায় খালি পেটে 23, খাওয়ার পরে এরকম 25 হয়ে যায়। ডায়াবেটিস হলে হাত পা জ্বালা জ্বালা করে, জ্বালা যন্ত্রণা করে, সুগার বেড়ে যায়, আর অনেক ধরনের সমস্যা হয়, সব কিছু দুর্বল হয়ে পড়ে যায়। আজকে আমাদের এই অনুষ্ঠানের অতিথি ডক্টর নুসরাত সুলতানা। তিনি একজন এন্ডোক্রাইনোলজিস্ট এবং তিনি কাজ করেন হরমোন নিয়ে। আমাদের শারীরবৃত্তিক প্রক্রিয়া বজায় রাখার জন্য হরমোন খুবই গুরুত্বপূর্ণ। ডক্টর নুসরাত, হরমোনাল যে অসুখগুলি আছে তার মধ্যে সবচেয়ে কমন বা সাধারণ একটি অসুখ হচ্ছে ডায়াবেটিস। তো এই বিষয়ে একটু আমাদেরকে বুঝিয়ে বলেন যে ডায়াবেটিক যারা তারা কি ধরনের সতর্কতা অবলম্বন করবেন, এবং যদি কারো ফ্যামিলিতে ডায়াবেটিস থাকে তবে তার কি ধরনের সতর্কতা অবলম্বন করা উচিত। ধন্যবাদ আপনার প্রশ্নটির জন্য। হ্যাঁ, আসলে হরমোনে যত রকম রোগ আছে, ডায়াবেটিস একটি হরমোনজনিত রোগ। এটাই অনেকের আমাদের হয়তো ধারণা নেই। ইনসুলিন একটি হরমোন, ইনসুলিনের অভাবে বা ইনসুলিনের আইদার ঘাটতি আছে অথবা কার্যকারিতা কমে গেছে ডায়াবেটিস দেখা দেয়। আমরা জানি ডায়াবেটিসের কিছু প্রকারভেদ আছে, 4 রকম প্রকারভেদ। আমি ডিটেলসে যাচ্ছি না, আমি মোস্টলি টাইপ 2 ডায়াবেটিস নিয়ে কথা বলছি, যেটা আসলে প্রিভেন্টেবল, আমরা প্রতিরোধ করতে পারি। এখন টাইপ 2 ডায়াবেটিস ধারণা ছিল আগে যে বয়স্কদের হবে। দুঃখজনক হলেও সত্যি বর্তমান সময়ে অ্যাডোলেসেন্টদের মধ্যে দেখা যায় এই ডায়াবেটিস টাইপ 2 হয়ে গেছে। ঝুঁকিটার কারণ কি? মাত্রাতিরিক্ত ওজন বা ওবেসিটি আমরা যেটা বলি। আর টাইপ 2 ডায়াবেটিসের আরেকটা জিনিস আমি বলবো যেটা আসলে উল্লেখ করা উচিত, এটা কিন্তু শুরুতে অ্যাসিমপ্টোমেটিক, পেশেন্টের কোনো লক্ষণই থাকে না। যতক্ষণ না খুব খারাপ অবস্থায় পৌঁছে যাচ্ছে তখন পানি পিপাসা, বারবার বাথরুমে যেতে হচ্ছে, ওজন কমে যাচ্ছে, এই সমস্যাগুলো দেখা দেয়। তাহলে আমরা আগের থেকে কিভাবে বুঝবো যে আমি ঝুঁকিতে আছি, ভবিষ্যতে হতে পারে, অথবা আমি কিভাবে প্রিভেন্ট করব। এটার আসলে কিছু সুনির্দিষ্ট গাইডলাইন আমাদের যারা ওয়ার্ল্ড অথরিটি আছেন আমাদেরকে দিয়ে দিয়েছেন, যার ডায়াবেটিস নেই তারপর আমরা আসলে স্ক্রিনিংয়ের আওতায় নিয়ে আসবো। কাদেরকে আমরা স্ক্রিনিং করব? পরিবারে যদি ডায়াবেটিস থাকে তাকে নিজের স্ক্রিনিং করতে হবে। হ্যাঁ, এখানে এটা হচ্ছে প্রথম কথা। সো স্ক্রিনিং আমরা কাদেরকে করব? প্রথমে আমরা খুঁজে বের করব যাদের ওজন বেশি। আমরা বিএমআই বলে একটা কথা বলি, বাংলাদেশিদের বিএমআই 23 ক্রস করলে আমরা বলি এশিয়ানদের বেশি, যেটা পাশ্চাত্যে আর একটু বেশি ধরা হয়। ওজন বেশি এবং আরেকটি রিস্ক ফ্যাক্টর আছে, যেমন ফ্যামিলি হিস্ট্রি অফ ডায়াবেটিস আছে। মহিলাদের ক্ষেত্রে জিডিএম বা প্রেগনেন্সি ইন্ডিউসড ডায়াবেটিস হিস্ট্রি ছিল, পলিসিস্টিক ওভারি ছিল, তারপরে যার উচ্চ রক্তচাপ আছে অথবা ডিসলিপিডিমিয়া আছে বা আরও কিছু ফ্যাক্টর আছে, তাদেরকে স্ক্রিনিংয়ের আওতায় আনতে হবে। অর্থাৎ ওজন বেশি হলে, যেসব গর্ভবতী মায়েদের গর্ভের সময় ডায়াবেটিস হয়েছিল তাদের বেলায়, যাদের বংশে ডায়াবেটিস আছে তাদের জন্য, যাদের রক্তে চর্বির আধিক্য আছে বা চর্বির পরিমাণের কম বেশি, ভালো কোলেস্টেরলটা কম, খারাপটা বেশি, এইচডিএল কম থাকে, ট্রাইগ্লিসারাইড, এই ধরনের রোগীদের ক্ষেত্রে স্ক্রিনিং খুবই জরুরি। আর যাদের কোনো রিস্ক ফ্যাক্টরই নাই, কিন্তু আমাদের দেশের মানুষের জন্য, আমি আমাদের দেশের থেকে আরও ব্রডার টার্মে বলি এশিয়ানদের জন্য, আমরা কিন্তু জেনেটিক্যালি আমাদের জেনেটিক্যালি প্রোন টু হ্যাভ ইনসুলিন রেজিস্ট্যান্স, এবং আমাদের ইনসুলিন সেক্রেটরি ক্যাপাসিটিও কিন্তু কম। অলরেডি আমাদের গবেষণালব্ধ কিছু জ্ঞান আছে এই বিষয়ে। তো আমরা আমাদের দেশে সবাই কিন্তু ইনসুলিন কম তৈরি করে, আমাদের সেক্রেটরি তারা ইনসুলিন রেজিস্ট্যান্ট। দেখা যায় আমার মা যদি প্রেগনেন্সিতে ম্যালনারিশড হন, মা ঠিকমতো খাচ্ছেন না, আমি লো বার্থ ওয়েট হিসেবে আমার জন্ম হলো। সো আমি যখন একটু বড় হই, আমার অ্যাবান্ডেন্স অফ ফুড আমার আশেপাশে আছে, নিজের মতো করে খাওয়া শুরু করছি, আমার শরীর তখন সেটাকে ওভাবে রিড করে যে আমার আশেপাশে ফেমিন ছিল, দুর্ভিক্ষে ছিল, আমি এখন যা পাচ্ছি খেয়ে জমাতে শুরু করে। সো ইল হেলথ বা লো বার্থ ওয়েট বাচ্চার একটা সময় ওবিস হয়ে যায়। আর প্রেগনেন্সিতে যদি মায়ের ডায়াবেটিস থাকে, আইডিএম বেবিরা, সেই বেবিদের আসলে আরও নানান ধরনের ফ্যাক্টর আছে, জেনেটিক সাসেপ্টেবিলিটি, এনভায়রনমেন্টাল ফ্যাক্টর, সব কিছু মিলে
ডায়াবেটিসের একটা প্রবণতা তৈরি হয়। মায়ের গর্ভ থেকে আমরা বিপাকজনিত সমস্যা নিয়ে সমস্যা- জন্ম নিতে পারি। স্থূলকায় বাচ্চাগুলো 13-14 পিউবার্টি থেকে শুরু হয় ইনসুলিন রেজিস্ট্যান্স। ব্লাড সুগার আমি যখন ওজিটিটি করছি হাই, আবার যখন আমরা ওয়েট কন্ট্রোল করছি রিভার্স ব্যাক করছে। সেটা কিন্তু প্রিভেন্ট করা যায়, ইভেন আমি যদি ওজন কন্ট্রোল করি নির্মূলও করা যাচ্ছে। আর বাকি যে টাইপগুলো আছে সেগুলো তো কিছু আছে যা আমরা আসলে চেঞ্জ করতে পারবো না। টাইপ 1 যেটা ইমিউনোলজিক্যালি মিডিয়েটেড, সেটা যিনি প্রোন তার হবে, বা আদার স্পেসিফিক টাইপ যদি অন্য কোনো ডিজিজ কন্ডিশনের কারণে হয়। আর জিডিএম অ্যানাদার অ্যালার্মিংলি ইনক্রিজিং ফ্যাক্টর। এখন কিন্তু আমাদের জেস্টেশনাল ডায়াবেটিসের রেট ভেরি হাই, যেটা একসময় বলা হতো 8 থেকে 9%। এখন দেখা গেছে যে আমাদের যে ল্যান্ডমার্ক স্টাডি আছে ইন দ্য ফিল্ড অফ জিডিএম 9 to 25%। ইভেন বাংলাদেশের রেঞ্জটা তো আশেপাশে বড় কেন, 9 থেকে 25? ওখানে আসলে মানে ইট ওয়াজ এ মাল্টি সেন্টার ট্রায়াল ইনক্লুডিং অলমোস্ট অনেকগুলো কান্ট্রি নিয়ে। কোনো দেশে 8-9, আমি যদি আমাদের সাবকন্টিনেন্ট বলি 20 to 30%। আর আমি যদি কান্ট্রি ওয়াইজ বলি, কান্ট্রি ওয়াইজ আমাদের যে লাস্ট যে ডেটা আছে 2013-এর, তখন ওখানে দেখা গেছে 12 থেকে 13%। এবং তারা ঝুঁকির মধ্যে থাকে। ঝুঁকির মধ্যে এবং এই আছে। ঝুঁকির মধ্যে তো অনেক ধরনের ঝুঁকি আছে। মায়ের ঝুঁকি আছে, শিশুরও বাচ্চার ঝুঁকি ঝুঁকি আছে। আছে। বাচ্চা বড় হয়ে যেতে পারে, হ্যাঁ, বাচ্চার ডায়াবেটিস হতে পারে, ভবিষ্যতে আর কি কি হতে পারে? যদি গর্ভকালীন ডায়াবেটিস বলি, সেখানে হচ্ছে আমার ফিটাল রিস্ক আছে যেটা বললাম, ম্যাটারনাল রিস্ক এবং ফিউচার রিস্ক অফ মাদার অ্যান্ড ফিটাস। বাচ্চার যেমন বাচ্চা আইওডি হয়ে যায় হঠাৎ করে, তারপরে যে মানে অ্যামনিওটিক ফ্লুইড কমে যাওয়া, প্রিটার্ম ডেলিভারি হওয়া এক্সেট্রা এক্সেট্রা, এবং ম্যাক্রোসোমিয়া হয়ে অনেক সময় দেখা যায় নর্মাল ডেলিভারিটা বাচ্চা বড় হয়ে যেতে পারে, বাচ্চা গর্ভের মধ্যে মরে মরে যেতে পারে, যেতে এবং পারে। বাচ্চার চারপাশে যে আর perinatal- পানি থাকে, হ্যাঁ, যে amniotic fluid, অ্যামনিওটিক ফ্লুইড, সেটা কমে যেতে পারে। অলিগোহাইড্রোমনিয়াস যেটা বলি, এবং বাচ্চাটা জন্ম হওয়ার পর একটা রিস্ক হয় যদি ওয়েল ইকুইপড হসপিটালে না হয়, যদি যেখানে ডেলিভারি হচ্ছে আইডিয়া না থাকে। এই বাচ্চাগুলো কিন্তু জন্ম হওয়ার পর প্রথম 48 ঘন্টার মধ্যে দে আর অ্যাট রিস্ক অফ ডেভেলপিং হাইপোগ্লাইসেমিয়া। ও যখন মায়ের পেটে অনেক গ্লুকোজ পাচ্ছে, ওর তো প্যানক্রিয়াস ভেরি স্ট্রং তৈরি হচ্ছে। আর বাচ্চা যখন বর্ন হচ্ছে, ওর তো ছোট্ট একটা স্টমাক, 30 ml তো বেশি খাওয়া ধরে না। কম পাচ্ছে, সো তখন এবং যদি তখন সে আমরা পুরোটা খরচ করে ফেলতে পারে। সো যার ফলে তখন ওর ইনসুলিন সিক্রেশনটা বেশি হাইপো হয়ে পেরিনেটাল ডেথ রেট বেড়ে যেতে পারে। মায়ের জন্য একটা কিন্তু ভালো দিক আছে, মানে ইটস উইন্ডো দ্যাট আই ক্যান প্রেডিক্ট এই মাটা ভবিষ্যতে ডায়াবেটিস হবে। সো আগের থেকে কিন্তু আমরা এই গ্রুপটাকে আলাদা করতে পারছি। তখন যদি তিনি আইডিয়াল লাইফস্টাইলে থাকেন, প্রিভেন্টও করতে পারি, অথবা অনসেট অফ ডায়াবেটিসকে ডিলে করতে পারি। তার মানে সমস্যা যেমন আছে, আগে থেকে বুঝতে পারলে হ্যাঁ। এর প্রতিকার করে যতদিন সম্ভব তাকে সুস্থ রাখা সম্ভব, এবং সম্ভব। এই সুস্থ থাকার সময়টাকে বাড়িয়ে দেওয়া যায়। হ্যাঁ, ডিলে করা যাবে। এখন আমাদেরকে একটু বুঝিয়ে বলেন যে ডায়াবেটিসের বাইরেও তো অন্যান্য এন্ডোক্রাইনাল ডিজিজ আছে, যেমন থাইরয়েডের সমস্যা। এটা নিয়ে একটু বলেন যে যদি থাইরয়েডের সমস্যা থাকে কিংবা ডায়াবেটিক থাকেন, কোভিডের সাথে কি রিস্ক বেড়ে যায়? ডায়াবেটিস ইটসেলফ কিন্তু কোভিডের রিস্ক বাড়াচ্ছে না, কিন্তু যদি ডায়াবেটিসের পেশেন্টের কোভিড হয়, সিভিয়ার হওয়ার চান্স বেশি থাকে। আরেকটা হচ্ছে দেখা গেছে যে কোভিড হওয়ার পরে যার আগে ডায়াবেটিস ছিল না, নতুন করে ডায়াবেটিস হচ্ছে। সো দেখা গেছে যে কোভিড বিটা সেলকেও কিন্তু অ্যাফেক্ট Attack করে। করে। এরকম কিছু পেশেন্ট আমরা পাচ্ছি। আর আমি যেহেতু আমি ডায়াবেটিস নিয়ে কাজ করি, কোভিড হলে সেই কোভিড পেশেন্টের ডায়াবেটিস আমার যেটা টার্গেট রিচ করা ভেরি টাফ, বিশেষ করে যদি স্টেরয়েড পায় 15-20। ইভেন নন ডায়াবেটিক পেশেন্ট কোভিড হওয়ার পরে ব্লাড সুগার 20-22, আমি 3 বেলা ইনসুলিন দিচ্ছি। কোভিড সাবসাইড হয়ে যাচ্ছে, রিমিশনে চলে যাচ্ছে, স্ট্রেস চলে যাচ্ছে, সুগার নর্মাল হয়ে যাচ্ছে। আর যদি অন্য এন্ডোক্রাইন প্রবলেমগুলো বলি, বিশেষ করে থাইরয়েড, এখন একটা আলোচনা হচ্ছিল যে কোভিড থাইরয়েডাইটিস করে কিনা, সেটা নিয়ে একটা আলাপ আছে যে হ্যাঁ, কোভিড যেহেতু একটা ভাইরাল ইনফেকশন, থাইরয়েডাইটিস করতে পারে। তবে অ্যাকিউটলি ইল পেশেন্টদের আমরা ইউজুয়ালি থাইরয়েড ফাংশন করতে চাই না, বিকজ আমরা কনফিউজড হয়ে যাই। নন থাইরয়েডাল কারণে অ্যাবারেন্ট থাইরয়েড ফাংশন পেতে পারি। কথা বলছিলাম হরমোনজনিত অসুখ ডায়াবেটিস নিয়ে। কথা শেষ হয়নি, আরও অসুখ আছে এই হরমোনজনিত, এবং আমাদের জীবনে এই অসুখগুলি কিভাবে হতে পারে এবং হলে আমরা কি করব, এই প্রশ্নের উত্তর জানার জন্য ফিরে আসুন বিরতির পর। বিরতির পর আমরা সবাই ফিরে আসলাম প্রেসক্রিপশন পয়েন্টে। কথা বলছিলাম হরমোনজনিত অসুখ নিয়ে ডক্টর নুসরাত সুলতানার সাথে, এবং আমরা যেই জায়গায় ছিলাম সেই জায়গা থেকে পরের প্রশ্নে যাই। আমাদের দেশে আর কি ধরনের হরমোনাল অসুখ বেশি দেখা যায়? ধন্যবাদ আপনার এই প্রশ্নটির জন্য। আমি আসলে দর্শকদেরও জানাতে চাই, আমাদের দেশে হরমোন ডিজিজ মানে সবারই মোটামুটি একটা সাধারণ মানুষের ধারণা এটা ডায়াবেটিস, এটা থাইরয়েড। আসলে কিন্তু তা না, অনেক ধরনের হরমোন ডিজিজ আছে, এবং আমি বলবো এটা আন্ডার ডায়াগনোসড থাকে অনেক ক্ষেত্রে। তার মধ্যে আমি যদি নেক্সট ইম্পর্টেন্ট গ্ল্যান্ড বলি, আমার অ্যাড্রেনাল গ্ল্যান্ড।
মজার ব্যাপার হচ্ছে আমরা যাদেরকে এসেনশিয়াল হাইপারটেনশন বলি তাদের অনেকেরই হয়তো হাইপার অ্যালডোস্টেরনিজম থাকে, এটা সারা জীবন আনডায়াগনোজ থেকে যায়। কিভাবে জানেন? অ্যাড্রিনালে তো নানান ধরনের প্রবলেম হয়, আমি জাস্ট একটা হরমোনের কথা বললাম। অ্যাড্রিনাল কর্টিসল তৈরি করে, অ্যান্ড্রোজেন তৈরি করে, অনেক কিছু। পেশেন্টের হাইপারটেনশন আছে, মাল্টিপল ড্রাগ লাগছে, ইয়াং হাইপারটেনশন। সো বয়স একটা ফ্যাক্টর, অল্প বয়সী 20 বছর নিচে ব্লাড প্রেশার ডায়াগনোসিস হলো, 3টা ওষুধ লাগছে, কন্ট্রোল করতে হিমশিম খাচ্ছে, কোনো কোনো ক্ষেত্রে পটাশিয়াম কম থাকে। সো আমাদের আমরা হাইপার অ্যাড্রেনালিজম বলি বা কুশিং বলি, যত অ্যাড্রেনাল ডিজিজ আছে বা ফিওক্রোমোসাইটোমা, প্রত্যেকটারই কিছু আমাদের প্রিসেট ক্রাইটেরিয়া আছে বা প্রি টেস্ট প্রবাবিলিটি আছে। লক্ষণ দেখে আপনি সন্দেহ করবেন, সন্দেহ করে তাকে তখন আমি পরীক্ষা করবেন। এনরোল করব, কারণ এই সবই কিন্তু খুবই মানে ব্যয়বহুল টেস্ট এবং সব জায়গায় অ্যাভেলেবল না। নেক্সট আরেকটা হচ্ছে, যদিও গাইনোকোলজিস্টরা ডিল করেন, বাট দিস ইজ হরমোনাল ডিজিজ, দ্যাট ইজ ইনফার্টিলিটি, হাইপোগোনাডিজম, হরমোনের মধ্যেই পড়ে। অর্থাৎ যাদের প্রজনন সংক্রান্ত হরমোনে কম বেশি থাকে, হ্যাঁ, তাদের বেলায় এই অসুখগুলি, যদিও গাইনোকোলজিস্টরা ডিল করেন, কিন্তু এটা তো আসলে হরমোনের অসুখ। হ্যাঁ, আমরা মানে অনেক সময় কোলাবোরেট সার্ভিস আমরা দিই, কোলাবোরেটিভ সার্ভিসও আমরা দিই। আর আছে স্টেজের প্রবলেম, শর্ট অ্যান্ড টল, শর্ট স্টেজেরই আমরা বেশি পাই নানান কারণে। গ্রোথ হরমোনের সমস্যা কি আমাদের এখানে প্রচুর দেখা যায়? আচ্ছা, আমি আমার অভিজ্ঞতা যদি বলি, শর্ট স্টিচার কিন্তু হয়তো আমি যেখানে কাজ করি টারশিয়ারি লেভেল হসপিটাল, সো আমাদের কাছেই পেশেন্টগুলো আসে সব জায়গা থেকে। শর্ট স্টিচার কমন, শর্ট স্টিচার, আইসোলেটেড শর্ট স্টিচার উইথ হাইপোগোনাডিজম, ছোটো ছোটো ছেলেমেয়েরা আমরা পাই, ডিলেড পিউবার্টি, প্রিকশিয়াস পিউবার্টি, সবই কিন্তু পাই। খুব ইন্টারেস্টিং পেশেন্ট আমরা আসলে আমাদের ক্লিনিক্যাল লাইফে পেয়ে থাকি। তারপরে আরও কিছু প্রবলেম আছে, যেমন জাইগ্যান্ট। কিছুদিন আগে এক জায়েন্ট পেশেন্টের বিভিন্ন পেপার পত্রপত্রিকা ছবিও এসেছিল, কক্সবাজারের একজন পেশেন্ট, প্রায় 7 ফিটের কাছাকাছি লম্বা। পিটুইটারি ডিজিজ, পিটুইটারি ম্যাক্রোঅ্যাডেনোমা, মাইক্রোঅ্যাডেনোমা, প্রোল্যাক্টিনোমা, ভেরি কমন আরেকটা প্রবলেম। যে ইরেগুলার সাইকেল হচ্ছে, ইনফার্টিলিটি, দেখা গেল প্রোল্যাক্টিন প্রবলেম। এই চিকিৎসাগুলি কি সবই বাংলাদেশে আপনারা করতে হ্যাঁ, পারছেন? বাংলাদেশে কিন্তু সবই মোটামুটি ভালো চিকিৎসা সম্ভব। আমাদের এখানে ইভেন, আমি তো এন্ডোক্রিনোলজিস্ট, ভালো ভালো কিন্তু এন্ডোক্রিন সার্জারিও হয়, অ্যাড্রেনাল সার্জারি, প্যারাথাইরয়েড, অ্যানাদার আন্ডার ডায়াগনোসড প্রবলেম, বিকজ প্যারাথাইরয়েডও কিন্তু অ্যাসিমপ্টোমেটিক থাকে। হাইপোথাইরয়েড সম্বন্ধে একটু বলতেই হয়, হাইপোথাইরয়েডের প্রিভ্যালেন্স বা ইনসিডেন্স রেট কিন্তু বেড়ে গেছে। একটা সময় ছিল আমরা আয়োডিন ডেফিশিয়েন্ট, আমাদের বড় বড় গয়টার দেখা দিত, বাট তারপর তো ইউনিভার্সাল সল্ট আয়োডাইজেশন অতিরিক্ত হলো। আয়োডিন গ্রহণের কারণে এটা হচ্ছে যেটা হয়, আমরা যখন ওভার আয়োডাইজড যদি হয়ে যাই, আমাদের হয়তো একটা ডরম্যান্ট অটোইমিউনিটি ছিল, থাইরয়েড অটোইমিউনিটি, যেটা সাইলেন্ট ছিল। আয়োডিন ওভারলোড অটোইমিউনিটিকে এক্সপ্রেস করে, যার ফলে আমরা অটোইমিউন হাইপোথাইরয়েডিজম বেশ কমনলি পাই। তাহলে সেক্ষেত্রে কি আয়োডিনের পরিমাণ যাচাই করে শরীরে এরকম কোনো ব্যবস্থা আছে এটা আসলে যেটা করে লবণ গ্রহণের ক্ষেত্রে আমরা ভিন্ন চিন্তা করতে পারি? আচ্ছা, এটার উত্তর যদি দিতে হয়, এটা তো আসলে একটা মানে সত্যিকারের আয়োডিন আমাদের নিউট্রিশন কতটুকু দরকার, এটা কিন্তু ব্লাড লেভেল দিয়ে আমরা করতে পারি না। আমরা ইউরিনারি আয়োডিন দেখতে হয় 24 আওয়ার। আমরা এই সেক্টরে বলবো কিছু রিসার্চ অ্যাক্টিভিটি আমাদের আছে। আনফর্চুনেটলি আয়োডিন যে মেথড আমরা মাপ, পিউভেট ডাইজেশন মেথড, সঠিকভাবে নিরূপণ করা এবং আসলে আমার সাফিসিয়েন্ট না আমি ডেফিশিয়েন্ট বের করা খুব ডিফিকাল্ট। আমাদের যেমন ল্যাকটেটিং মাদার, প্রেগনেন্ট মাদার, স্কুল চিলড্রেনের উপরে কাজ আছে। কিন্তু বাজারে দেখা তো গেছে কিন্তু কম। বাধ্যতামূলক সব লবণকে আয়োডাইজড করতে হবে, করতে এরকম হবে। একটি নির্দেশ আছে, কারণ ইউনিসেফ এটাকে প্রমোট করেছে। কিন্তু এটা আমাদের একটা কিন্তু আয়োডিন ছাড়া লবণ কিন্তু বাজারে নাই। নেই। তো এইটার থাকার জন্য কি আপনারা কিছু বলছেন বা চেষ্টা করছেন যাতে আয়োডিনবিহীন লবণও বাজারে পাওয়া যায়? যেমন ফ্লোরাইড ছাড়া টুথপেস্ট নাই, কিন্তু সব টুথপেস্টে তো ফ্লোরাইড থাকার দরকার নেই। আসলে যে পলিসি মেকারদের সাথে কথা বলার হয়তো সময় এসেছে যে আসলে, কিন্তু আমরা যখন আয়োডিন এস্টিমেট করলাম, যদিও স্মল গ্রুপ অফ পেশেন্ট, আমি তো সারা কান্ট্রি রিপ্রেজেন্ট করে না। আমরা অনেক ধরনের হরমোন দেওয়া পশু পাখি এখন খাই, কারণ ব্রয়লার চিকেন থেকে শুরু করে যতটুকু ফ্যাক্টর জানা আছে থাইরয়েড খারাপ হওয়ার পিছনে, একটা তো ওভার আয়োডাইজেশন বা আয়োডিন কন্টেনিং মেডিসিন যদি খায়, আরও কিছু মেডিসিন আছে, যেমন অনেক সময় লিথিয়াম পায় আমাদের সাইকিয়াট্রিক পেশেন্টরা, কিছু হেপাটিক ড্রাগস আছে, এই ড্রাগগুলো হচ্ছে ড্রাগ ইনডিউস হাইপোথাইরয়েডিজম সর্বজনবিদিত। হতে পারে। সাধারণ মানুষকে আপনি কি পরামর্শ দেবেন যদি তিনি ভালো থাকতে চান হরমোনালি? উনি কি করবেন? কোনো লাইফস্টাইল মডিফিকেশনের দরকার আছে, কোনো খাবারে পরিবর্তন আনার দরকার আছে, কিংবা কোনো রেগুলার টেস্ট বা কোনো মনিটরিং এর দরকার আছে? কি করতে হবে? আচ্ছা, এখন যদি আমরা হরমোন ডিজিজগুলোকে ভাগ করি, সেখানে আমি যদি ম্যানিপুলেট করতে চাই, আগের থেকে সতর্ক হতে চাই, দ্যাট ইজ ডায়াবেটিস।
ওখানে আমার তার এই মানে সুযোগটা ডায়াবেটিসের ক্ষেত্রে 100%। আগে থেকে সতর্ক থাকাটা বেশি জরুরি। হ্যাঁ, আর থাইরয়েডের কথা আমি যদি বলি, এখানে আমি একটা সতর্কতার কথা বলবো, যিনি প্রেগনেন্সি প্ল্যান করবেন তার থাইরয়েডটা উনি স্ক্রিন করে নেবেন। বিকজ মা জানেনই না 4 সপ্তাহ 5 সপ্তাহ আগে যিনি প্রেগনেন্ট ছিলেন ওই সময় ফিটাল ব্রেইন তৈরি করার জন্য, ফিটাল ব্রেইন ডেভেলপ করার জন্য থাইরক্সিন ইজ অ্যান এসেনশিয়াল কম্পোনেন্ট, এটা একটা বলতে পারি। আর অনেক দেশে স্ক্রিনিংয়ের পার্ট হিসেবে আমরা যখন রুটিন সিবিসি করি একটা টিএসএইচ কিন্তু করা হয়, বিশেষ করে যদি পেশেন্টটি হাই রিস্ক জোনে থাকে অথবা ফ্যামিলি হিস্ট্রি থাকে। আর বাকিগুলো আসলে স্ক্রিনিং করার মানে ওরকম কোনো নিয়ম নাই যে আমি এটার জন্য একটা স্ক্রিনিং করব। ধন্যবাদ ডক্টর নুসরাত সুলতানা। আমরা আপনার কাছ থেকে জানতে পারলাম আমাদের খুবই পরিচিত দুটি রোগ, হাইপারথাইরয়েডিজম অর্থাৎ থাইরয়েড সংক্রান্ত রোগ, আর হচ্ছে ডায়াবেটিস নিয়ে। এর বাইরেও আমরা কিছু অপরিচিত রোগ নিয়ে কথা বলেছি। এইবার আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি। আমরা আজকে কথা বলেছি মূলত ডায়াবেটিস নিয়ে, ডায়াবেটিসের সাথে কোভিডের সম্পর্ক নিয়ে এবং এর বাইরে হরমোনজনিত অন্যান্য যে অসুখগুলি রয়েছে সেই অসুখগুলির বিষয়ে। হরমোনজনিত রোগের চিকিৎসা রয়েছে এবং সেই চিকিৎসা নানান ধরনের। যাদের হরমোনজনিত সমস্যা আছে বলে মনে করেন, যারা জানেন তাদের হরমোনজনিত সমস্যা আছে, অথবা পরিবারে যদি এই ধরনের সমস্যা থাকে, তবে দ্রুত চিকিৎসকের কাছে গিয়ে অন্তত জেনে নেওয়ার চেষ্টা করতে পারেন যে আপনার এই রোগটি হওয়ার সম্ভাবনা কতটুকু, অথবা হয়ে থাকলে সেরে যাওয়ার উপায় কী। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি।